করতে চাই, একটা আইনি ভিত্তি দিতে চাই। বিএনপি তো গণভোটের বিরোধী ছিল না। বিএনপির প্রশ্নটি ছিল যে সেটি আমরা করবো কোন পথ। একটা জিনিস এখানে বোধহয় পরিষ্কার হওয়া দরকার, যখন আপনি কোনো একটা নির্বাচন করেন, সেই নির্বাচনের ক্ষেত্রে যখন দল থাকে তখন কিন্তু দলীয় প্রার্থীরা ভোটারদেরকে কিন্তু নির্বাচন কেন্দ্রে আনার একটা চেষ্টা করেন। যেখানে কোনো সুনির্দিষ্ট এরকম কোনো বিষয় থাকে না, তখন একজন মানুষ কেন খুব বেশি আগ্রহান্বিত হবেন যে তাকে যেতেই হবে এবং সেখানে একটা গণভোটে অংশ নিতে হবে, সে একটা প্রস্তুত রয়ে গেছে। আর দ্বিতীয়ত যে জিনিসটা আছে সেটা হলো যে যখন আপনি একটা জাতীয় নির্বাচনের সাথে যদি এটাকে করেন, সেখানে প্রার্থীরাই কিন্তু নিজের উদ্যোগে যেমন তাদেরকে মোবিলাইজ করেন এবং একজন ব্যক্তিও মনে করেন ভোটার হিসেবে যে তার কিন্তু সেখানে প্রার্থী নির্বাচন করার সুযোগ রয়েছে। আপনাকে একটা জিনিস বুঝতে হবে, আমরা কি গণভোট 51% জিততে চাই, নাকি আমরা গণভোটে অংশগ্রহণকারীদের 90% অধিক সংখ্যায় আমরা জিততে চাই? যদি এটা গণ আকাঙ্ক্ষার প্রতিফলন হয়, সে জায়গায় আমি কিন্তু গণভোটে জেতাকে দেখব না, গণভোটে নিরঙ্কুশ জেতাটাকে দেখতে চাই। দেশের সকল মানুষ যদি সেই আশা আকাঙ্ক্ষার সাথে থাকে, জুলাই অভ্যুত্থানের সাথে, তার প্রতিফলনটা কিন্তু সংখ্যানুপাতে করতে হবে। শুধুমাত্র আমি 51%তে জিতে গেলাম, সেটা কিন্তু ইতিহাসের কাছে একটা প্রশ্ন রেখে দেবে। কারণ এই গণভোটের বিরুদ্ধে অবস্থান নেওয়ার গ্রুপও তো আছে, তারা তো রাজনীতি থেকে বিচ্ছিন্ন হয়ে যায়নি, নিশ্চিন্ন হয়নি। তাদের যদি সে অধিকারটা প্রয়োগ করার সুযোগ দিই, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে, মানুষ যদি সেখানে খুব বেশি আকাঙ্ক্ষিত না হয় যে আমার ওখানে যেতেই হবে, তার তো কোনো ওই জায়গায় কোনো বাধ্যবাধকতা নেই, যেটা জাতীয় নির্বাচনের ক্ষেত্রে হয়। কথা বললেন সেই গ্রুপটা যদি 20% হয়, আপনি আওয়ামী লীগের কথা বলছেন, মেন করছেন, সেটা ধরে নিয়ে বলছি, তারা যদি না করে সেই 20%-এর আকাঙ্ক্ষার বাইরে গিয়ে আসলে যে জুলাই সনদ সকলের ঐক্যমতের কথা বলছেন, সেটাও কতটা গ্রহণযোগ্য না? সেই গ্রহণযোগ্যতার প্রশ্নটি হয়তো আমরা বিবেচনা করব যখন 80% আর 20%-এর কাছে যদি যায়, তাহলে সেই প্রশ্নটি কিন্তু সেই জায়গায় মীমাংসিত হয়ে যাবে। সুতরাং সেই অঙ্কটা তখন আসবে না যদি সংখ্যানুপাতটা খুব বেশি অগ্রহণযোগ্য বা খুব দৃষ্টিকটু একটা জায়গা থেকে পৌঁছে। অ্যাডভোকেট আতিকুর রহমান, 2026-2028 কার্যকালের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির নির্বাচিত হয়েছেন ডাক্তার শফিকুর রহমান। 9 অক্টোবর থেকে 25 অক্টোবর পর্যন্ত সারা দেশের রুকনদের সদস্যদের কাছ থেকে গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করা হয়েছে। আপনাদের তরফ থেকে বলা হয়েছে সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়ে তিনি আমির নির্বাচিত হয়েছেন। টানা তৃতীয়বারের মতো আমির হলেন তিনি। আমার প্রশ্ন এক, আর কি কোনো প্রার্থী ছিলেন, তাকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন কেউ, নাকি আসলে একক প্রার্থী ছিলেন, অনেকটা সিলেকশনের মতো হয়েছে? প্রার্থীতায় কি আসলে কোনো নারী প্রার্থী ছিল কিনা, সেটাও একটা প্রশ্ন। জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমাদের সহ আলোচক এবং যারা শুনছেন সবাইকে সালাম। জি, আপনি বলেছেন যে আমাদের দলীয় আমির আজকে নির্বাচিত হয়েছেন তৃতীয়বারের মতো। আমাদের জামায়াত ইসলামী যে নির্বাচন পদ্ধতি, তার গঠনতন্ত্রে বলা আছে আমাদের যারা মজলিস শুরা সদস্য থাকেন জামায়াতের কেন্দ্রীয়, ওনারা প্রতি বছর আমির নির্বাচনের শুরুতে একটা প্যানেল করে দেন, 3 সদস্য বিশিষ্ট প্যানেল। মজলিস শুরা তার অবস্থান থেকে তারা গোপন ভোট দেন 3 জনকে। ওই 3 জনে যারা সর্বোচ্চ ভোট পান, ধারাবাহিকভাবে তারাই প্যানেলে নাম আসেন। এবারে আমাদের 3 জন প্যানেলে ছিলেন। ডাক্তার শফিকুর রহমান ছিলেন প্যানেলে, অধ্যাপক মুজিবুর রহমান ছিলেন প্যানেলে, মিয়া গোলাম পরওয়াজ ছিলেন প্যানেলে। এই প্যানেল গিয়েছে রোকনদের কাছে এবং সুযোগ ছিল এর বাহিরেও অন্য কাউকে ভোট দেওয়ার সুযোগ ছিল। তো যেহেতু জামাতের প্রায় লক্ষাধিকের উপরে রোকনরা এখানে নারী পুরুষ ভোট দিয়েছেন এবং সেই ভোটে ডাক্তার শফিকুর রহমান আমি নির্বাচিত হয়েছেন। 3 সদস্যের প্যানেল ছিল, সেই প্যানেল থেকে রোকনরা ভোট দিয়েছেন, না বাইরে হয়তো কেউ ভোট পেতে পারেন, সেটা নির্বাচন কমিশন ভালো বলতে পারেন। জি, তার মানে কোনো উত্তরাধিকার পদ্ধতি বা সকলে মিলে একজনের নাম বললাম আর না, এই ধরনের কোনো সুযোগ নাই। সারা দেশে আমাদের আলাদা নির্বাচন কমিশন ছিলেন এবং শাখা ভিত্তিক আলাদা নির্বাচন কমিশন ছিলেন। শাখা ভিত্তিক রোকন সম্মেলন হয়েছে এবং সেখানে ওই সম্মেলনে নির্বাচনের প্রসিডিউর ঘোষণা করা হয়েছে, ব্যালট দেওয়া হয়েছে, ব্যালট গোপন ব্যালট কেন্দ্রে এসেছে, কেন্দ্রীয় নির্বাচন কমিশন যোগ করেই তারা সেখানে সামষ্টিক ফলাফল ঘোষণা করেছে। শরীফ ওসমান হাদী, বিএনপি বলছে নির্বাচনের আগে একটি দল ইসলামকে ব্যবহার করে জাতির মধ্যে বিভক্তি সৃষ্টি করতে চাইছে। জামায়াত বলছে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিএনপি যে রাজনৈতিক অনিশ্চয়তা তৈরি করছে সেটা নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে। এনসিপি বলছে বিএনপি সংস্কার ভেস্তে দিচ্ছে, জামায়াত নির্বাচন পেছানোর চেষ্টা করছে। আসলে কে কি করছে, কি মনে হচ্ছে হাদী? ধন্যবাদ। মানে খুবই টু দি পয়েন্টে বললে, একটা তো হচ্ছে যে এখন আমার মনে হয় যে দেশে আলোচনা কিসের, যে গণভোট হচ্ছে কিন্তু এর নির্বাচনের দিনে হবে নাকি তার আগের দিনে হবে, দুটোর পক্ষে বিপক্ষে যুক্তি আছে। ভালো হতো, এটা আমাদের বোঝাপড়া, ভালো হতো যদি আমরা একটা পলিটিক্যাল কনসেনসাসের মধ্য দিয়ে আমরা নভেম্বরের শেষের দিকে অথবা ডিসেম্বরের শুরুতেও যদি আমরা গণভোটটা আগে করতে পারতাম। এই জন্য ভালো হতো, আমি আপনাকে বলছি, ধরেন যদি পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে সমঝোতা হতো তাহলে টার্ন আউট নিয়ে ঝগড়া থাকতো না। যেমন এখন ক্রাইসিস আছে, যদি বিএনপি এর বিরুদ্ধে অবস্থান নেয় তাহলে কি সেটা টার্ন আউট ভালো হবে কিনা, কিন্তু সবাই মিলে করতে পারলে হতো কি, ধরেন আপনি যখন জাতীয় নির্বাচন করবেন, জাতীয় নির্বাচনের দিন এমনিতেই ক্যান্ডিডেটরা তাদের ভোটার নিয়ে যাবে, কিন্তু এই যে ঐতিহাসিক একটা গণ অভ্যুত্থান হলো, বাংলাদেশের কোনো পলিটিক্যাল পার্টি কি বলতে পারবে এই যে নির্বাচনের হাওয়া
প্রবাহিত করবার জন্য আজকে আমাদের চিফ অ্যাডভাইজার ওনার ফেসবুক পেজ থেকে নির্বাচনের প্রথম ভিডিও গেছে যে নির্বাচন Teaser আমাদের গিয়েছে। বানাতে হবে, হ্যাঁ যেটা গিয়েছে টিজার গিয়েছে। তো এখন আমাদের কথা হলো এই যে প্রায় 1400 শহীদ, এরপরে অগণিত আহত যারা একদম সিরিয়াসলি ড্যামেজড হয়েছে, তাদের কি কাছে কোনো সদুত্তর পলিটিক্যাল পার্টিগুলোর আছে যে বাবা আপনাদের ফলেই আমরা তো দেশে দাঁড়াতেও পারতাম না, একটা ভালো নির্বাচনও যদি হতো একদম গণতান্ত্রিক প্রক্রিয়া হাসিনাকে বিদায় দিয়ে তাও লাগতো 2029, তো আমরা এখন কি করলাম, আমরা একটা নতুন নির্বাচন করতে পারছি, রাষ্ট্র মেরামত বা নতুন রাষ্ট্র নির্মাণের সুযোগ পাচ্ছি শহীদদের কারণে তো প্রধানত। তো এই শহীদ পরিবারের একটার কাছে কি উত্তর আছে আমাদের পলিটিক্যাল পার্টিগুলোর যে এখন পর্যন্ত আমরা একটা রায় আনতে পেরেছি? আপনি এতগুলো হত্যা, এতগুলো মামলা হবে, এতগুলোর বিচার হবে, আমি বলছি না সব মামলার বিচার একসাথে করতে পারবো, এর মানে হলো আপনি যদি কিছু বিচার এবং সেটা হয়ে যেত, অথবা সেটা আপনি এখনই নভেম্বরে 2-1টা রায় হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু যদি আপনি গণভোটটা করতে পারতেন তাহলে হতো কি এই যে গ্রুপটা শহীদ পরিবারের বাবা মা যাদের সাথে আমাদের প্রচুর কথা হয়, তারা অ্যাটলিস্ট বুঝতে পারতো যে এই গণভোটটা হচ্ছে তাদের ত্যাগের বিনিময়ে, মানে একটা সিগনিফিকেন্স তৈরি হতো জুলাই কেন্দ্রিক। যদিও এই যে সামনে নির্বাচনটা হবে এটা জুলাইয়ের সিগনিফিকেন্স, এটা জুলাইয়ের কারণেই হচ্ছে একটা জাতীয় নির্বাচন, নইলে হতে পারতো না, কিন্তু তারা অনার্ট ফিল করতো যে তাদের কারণে, তাদের আত্মত্যাগের কারণে একটা হচ্ছে, এবং যেটাকে বলছে আইনি বৈধতা দেওয়া, মানে তারা অন্তত খুশি হতো। এখন আমাদের বিতর্কটা আসলে এখানে না, আমাদের আলাপটা যে এটা নভেম্বরে হলেও হতে পারে, জাতীয় নির্বাচনের সাথে হলেও হতে পারে, কিন্তু আমাদের একটা ভালো টার্ন আউট লাগবে, এটা হলো আমাদের জায়গা। আমি মনে করি বিএনপি, জামাত ইসলামী, এনসিপি এই যে গণভোট আগে হবে না পরে না হবে, এই যে আলাপটা, এটা তারা এখন এমন পয়েন্টে কেউ যায় নাই যেটা একটা সমঝোতা হওয়া সম্ভব না, এটা সুযোগ আছে। কিন্তু যেটা আমাদের প্রশ্ন সেটা হলো আপনি গণভোটটা নভেম্বরে করেন অথবা আপনি গণভোটটা নির্বাচনের দিনে করেন, গণভোটটা কিসের উপরে হচ্ছে, মানে নোট অফ ডিসেন্ট সহ নাকি নোট অফ ডিসেন্ট ছাড়া? বিএনপি ইতিমধ্যে রিয়াক্ট করেছে যে নোট অফ ডিসেন্ট গুলো থাকবে না। তো আমি বরং প্রশ্ন করতে চাই, পৃথিবীতে যতগুলো এরকম সিগনিফিকেন্ট ইস্যুতে, মানে এটা আমি কিন্তু শুধু বিএনপি নোট অফ ডিসেন্ট বলছি না, জামাতের নোট অফ ডিসেন্ট আছে, এনসিপিরও আছে, তো একদম মৌলিক সংস্কার যখন হয়, ফান্ডামেন্টাল কোন ইস্যুতে নোট অফ ডিসেন্ট সহ পৃথিবীতে কোথাও গণভোট হয়েছে এর নজির আছে কিনা, এরকম কোনো চার্টার স্বাক্ষরিত হয়েছে, মানে আমি এই চার্টারের এটা মানি আবার এটা মানি না, এইরকম সহ কোনো চার্টার সাইন হয়েছে কিনা, এটা আমি আপনার কাছ থেকেও বা আমাদের প্যানেলিস্টদের কাছ থেকেও জানবার আগ্রহ প্রকাশ করি। সায়েদ আব্দুল্লাহ, গণভোটের সময় নিয়ে বিএনপি ও জামাত যখন পরস্পর বিরোধী অবস্থানে, তখন তাদের সমঝোতার খবর শুনতে পাওয়ার কথা বললেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। তিনি বলছেন যে বিএনপি নোট অফ ডিসেন্টের জায়গা থেকে সরে আসবে আর জামাত হয়তো নির্বাচনের আগে গণভোটের দাবি থেকে সরে আসবে। এই ধরনের একটি ইনার টেবিলে বোঝাপড়ার খবর আমরা শুনতে পাচ্ছি। গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে যে সরকার চেষ্টা করছে বিএনপি যেন উচ্চকক্ষে পিআর মেনে নেয় আর জামায়াত যেন একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন মেনে নেয়, সেদিকেই কি যাচ্ছে? সবার আগে আমি বলি যে নাসিরউদ্দিন পাটোয়ারি ব্যক্তিগতভাবে কে কি কমেন্ট করলো আমার মনে হয় যে তার ব্যাখ্যা সে নিজেই দিতে পারবে, কারণ মাঝে মাঝে উনি এমন অনেক কথা বলেন, নিজেই কি বলেন নিজেই আসলে হদিস থাকে না। ওনার কথাবার্তা অনেকে যদি সিরিয়াসলি বিশ্বাস করেন তাহলে তো এমন হইতেই পারে যে বিএনপি 30 থেকে 40টা আসন পাবে আর এনসিপি তারা অলরেডি মেজরিটি আসন পেয়ে তারাই ক্ষমতা নিয়ে নিচ্ছে আর কি। তো তার কথার মন্তব্য আমি এর চেয়ে বেশি আর বিশ্লেষণ করতে গেলাম না। তো তার মন্তব্য তার জায়গাতেই থাক, যে পার্টিকুলার পয়েন্টে শুরু করেছিলেন গণভোটের যে হিসাব এবং মূল আক্ষেপের জায়গাটা আসলে মানুষের ভিতরে কোথায়। মূল আক্ষেপের জায়গাটা হইল যে দেশে একটা ডেমোক্রেটিক ট্রানজিশনের যে প্রসেসটা, সেই প্রসেসটা যাতে কণ্টাকীর্ণ না হয়ে পড়ে। এখন আমরা যদি এই জায়গায় একটু চিন্তা ভাবনা করি, দেখেন গণভোটের যে ইস্যুটা আসছে, একটু আগে হাদি ভাই বললেন এবং উনি অন্য প্যানেলিস্টদের কাছে যেহেতু জানার আগ্রহ প্রকাশ করলেন, 84টা এজেন্ডার পর আমাদের এই জুলাই সনদ হচ্ছে, রাইট? প্রত্যেকের আর্গুমেন্টকে দেখবেন জাস্টিফাই করে এটা জনগণের চাওয়া। জনগণ গিয়ে বসে থেকে আলেরিয়া সাহেবদের বলে এসেছিলেন যে এই 84টা পয়েন্টই হইল এই জাতির একমাত্র আকাঙ্ক্ষার ব্যাপার। আরেকটা পয়েন্ট আমি বলি, এই জায়গাতে 84টা পয়েন্টে যখন গণভোটটা হবে দেখবেন এমন অনেক মানুষ থাকতে পারে না যে 30টা পয়েন্টে একমত বাদবাকি পয়েন্টে একমত না, এমন হইতে পারে একজন 60টা পয়েন্টে একমত বাদবাকি পয়েন্টে একমত না। দেশের যদি এই মুহূর্তে ভোটার থাকে 12 কোটি সামথিং, এই 12 কোটি মানুষের 12 কোটি ক্যাটাগরির মতামত থাকতে পারে। সো এই ব্যাপারটাকে আসলে অধিকাংশ জায়গাতেই গণভোটের যে এজেন্ডাগুলো হয় সেটা খুবই ফিক্সড, যে ইউকে এই ব্রেক্সিটের যে ব্যাপারটা এটাকে সমর্থন করছে নাকি বের হয়ে যাচ্ছে, দেখবেন যে একেবারে সুস্পষ্ট এজেন্ডা ভিত্তিক। কিন্তু এই জায়গাতে এমন অনেকগুলো পয়েন্ট আছে যে পয়েন্টগুলোতে মূলত প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসী তার ইনিশিয়াল স্ট্যান্ডে যেটা উনি পাবলিকলি বলেছেন সেটার সাথে ওনার লাস্ট স্ট্যান্ডের ঐক্যমত্য কমিশনের কোনো মিল নাই। আমি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস পাবলিকলি বলেছিলেন না যে ব্যাপারগুলোতে ঐক্যমত্য হবে ওই বিষয়গুলো নিয়েই সনদ দিয়ে যাবে। তার মানে পরবর্তীতে এসে যে ব্যাপারগুলোতে ঐক্যমত হচ্ছিল না তারপরেও এজেন্ডা যারা ঠিক করেছেন সিভিল সোসাইটির লোকজন সেগুলোকেও ইনক্লুড করা হচ্ছিল। এবং ওই জায়গাতেই তখন সলিউশন হিসেবে এসেছিল দেশের সার্বভৌম অধিকারটা আসলে কার এটা বুঝতে হবে, জুরিসপ্রুডেন্সিয়াল কোশ্চেন, সেটা হলো জনগণের, রাইট? বলা হচ্ছিল যে নোট অফ ডিসেন্ট যাদের যাদের থাকবে
ইউনূস সাহেব ওই পলিসি কিন্তু বহু আগেই বলে দিয়েছিল যে আমার এজেন্ডাগুলোতে কে মানবে আর কে মানবে না আমি সুস্পষ্টভাবে ওয়েবসাইটে দিয়ে দিব, একটু মনে করে দেখেন, রিভিজিট করলে এই বক্তব্যগুলো সবাই শুনতে পারবে। আসলে তো তাই হয়েছে, যে ব্যাপারগুলোতে ঐক্যমত আছে সেগুলো ওকে, যাদের নোট অফ ডিসেন্ট আছে সুস্পষ্টভাবে জনগণের সামনে তুলে ধরা হয়েছে। এখন দেশের সার্বভৌম ক্ষমতার উৎস আমি কি ঐক্যমত্য কমিশনকে মনে করব নাকি জনগণকে মনে করব, দ্যাট ইজ দ্য রিয়েল কোশ্চেন। এখন জনগণ জেনে শুনে যে ঠিক আছে বিএনপির এই পয়েন্টে নোট অফ ডিসেন্ট আছে এবং সেটা ইস্তেহারে অন্তর্ভুক্ত করে দেওয়া হচ্ছে আমাদের পজিশনেই, তারপর জেনে শুনে জনগণ এনসিপি কে ভোট দিবে নাকি জামাতকে ভোট দিবে, বিএনপি কে ভোট দিবে, এই ডিসিশন আমরা জনগণের হাতে দিয়ে দিব না? নাকি ঐক্যমত্য কমিশনের কেউ কেউ যদি বলে ওঠে যে আমিই রাষ্ট্র, ওই চতুর্দশ লুইয়ের মতো, তাহলে কি আমরা ওইটাতেই আবদ্ধ হয়ে যাব কিনা? এই জায়গায় একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো গণভোটের যে ব্যাপারটা। আমি মনে করি এই গণভোটে কালেকটিভলি যদি গণভোটে জিতে আসে এটা সবার জন্যই ভালো, কিন্তু যে টাইমিং এর ব্যাপারটা নিয়ে অনেকে প্রশ্ন করে, একটা আর্গুমেন্ট আমি রেখে এই প্রসঙ্গটা শেষ করছি। খেয়াল করে দেখেন, এটাও তো জাতীয় নির্বাচনের মতো একটা বড় পরিসরে সারা দেশব্যাপী ইলেকশন, রাইট? এটাই যদি হয়, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বহু আগ থেকেই বলে আসছিলেন ইলেকশনের পরিবেশ তৈরি করতে, মাসগুলোর কথা মনে আছে, জানুয়ারি থেকে জুন, এপ্রিল থেকে জুন, এবং তারপরে ডিসিশন যেটা যে না এপ্রিল থেকে জুনের আগে হইলে ঠিকমতো হচ্ছে না, তারপরে ঠেলে ঠুলে এটাকে ফেব্রুয়ারি পর্যন্ত আনা হলো। তার মানে তাদের লজিক অনুসারেই ফেব্রুয়ারির আগে কোনো ইলেকশনের পরিবেশ তৈরি করার মতো পরিবেশ ছিল না। তাহলে কি এমন ঘটে গেল যে এখন তারা নভেম্বরে ইলেকশন চায়? ঠিক আছে, যদি এটাই মনে করতো তাহলে তো নভেম্বরেই ন্যাশনাল ইলেকশন। জি, পাটোয়ারি সাহেবের কথাকে যতই উড়িয়ে দেন না কেন, একটা সমঝোতা হলেও হতে পারে, তার এই কথাটা সত্যি আমরা হলেও হতে এইটা পারে। না, জি। বরং আমরা যেটা বলতে চাই যে গণভোট আর ন্যাশনাল ইলেকশন যদি একই দিনে হয় এবং নোট অফ ডিসেন্টের প্রশ্নগুলো যদি অ্যাজ ইট ইজ থাকে, যেটার পর ভিত্তি করে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সনদটা সাইন করিয়েছিলেন, এই জায়গাটা থাকলে আমার মনে হয় না যে মেজর পার্টিকুলার কারো কোনো জায়গাটা থাকবে। ডাক্তার পাভেল, জি জি, আজ থেকে অন্তর্বর্তী সরকার জাতীয় নির্বাচন 2026-এর ক্যাম্পেইন শুরু করেছে এবং সেই উপলক্ষে একটি টিজারও প্রকাশিত হয়েছে। সরকার ফেব্রুয়ারিতে উৎসবমুখর পরিবেশে সবাইকে ভোট দিতে যেতে বলেছে সেই টিজার অনুযায়ী। এখন কি আর তবে নির্বাচন নিয়ে যে আশঙ্কার কথা, এই যেমন এই সরকার এটা সেটা করে আরো 5 বছর ক্ষমতায় থাকতে চায়, সেই আশঙ্কার অবসান ঘটলো নাকি এইসব টিজারের পেছনেও কোনো পেছনের গল্প আছে? আমাদের বাংলাদেশ কিন্তু আসলে সবসময় স্পেকুলেশনের দেশ। আমরা গুজব পছন্দ করি এবং আমরা সব কিছুর মধ্যে অনিশ্চয়তা থাকুক এটাতে মনে অভ্যস্ত হয়ে উঠেছি। কারণ এই দেশ যে কোনো কারণেই হোক, আমাদের স্বাধীনতার পর 50টি বছর অতিক্রান্ত হয়ে গেছে, তার বেশি, কিন্তু আমরা কিন্তু এই স্পেকুলেশনের জায়গা থেকে কিন্তু বেরিয়ে আসতে পারিনি। তো সেজন্য দিনের শেষ দিন পর্যন্ত হয়তো কেউ নিশ্চিতভাবে বলবেন না যে নির্বাচনটি পরদিন হচ্ছে কিনা। কারণ আমরাও তো এর আগেও দেখেছি যে নির্বাচনের ঘোষিত সময়ের আগে অন্য একটা সরকার এসে সব কিছুকে ওলটপালট করে দিয়ে গেছে। এক্ষেত্রে সবচেয়ে বড় শক্তির জায়গা কিন্তু জনগণ। আমরা মনে করি যে জনগণ, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিশ্বাসটা এই জায়গাতে আছে যে একটা গণতান্ত্রিক প্রক্রিয়াতে নির্বাচিত সরকারের কাছে দেশটা পরিচালনার দায়িত্বটা যাওয়া উচিত, এবং সেটা যত দ্রুততার সাথে যায় ততই সব দিক দিয়ে মঙ্গল। অর্থনীতির জন্য মঙ্গল, আমাদের সামাজিক প্রেক্ষাপটের জন্য মঙ্গল, আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য মঙ্গল, শিক্ষা, স্বাস্থ্য, সব দিক দিয়ে। এবং সেক্ষেত্রে অনিশ্চয়তাটা দূর করার সবচেয়ে বড় শক্তির জায়গাটা কিন্তু জনগণের আকাঙ্ক্ষা। সেই আকাঙ্ক্ষাটাকেই বিএনপি ধারণ করতে চায় এবং তারা মনে করে যে যত রকমই এরকম কালো মেঘের কথাগুলো বলি না কেন আমরা, সেগুলোকে অপসারণ করে একেবারে মুক্ত আকাশে, নীল আকাশে এই ফেব্রুয়ারির সেই বসন্ত আবহাওয়ায় একেবারে রোজার আগে একটা চমৎকার একটা নির্বাচনের আবহাওয়া সত্যিকার অর্থে বিরাজ করবে এবং সেটাকে বাস্তবায়ন করাটা নিশ্চয়ই কোনো দুরাশা হবে না। এটা আমাদের কাছে এই বিশ্বাসটি আছে। জি জি, অ্যাডভোকেট আতিকুর রহমান, সরকার একটি দলের সঙ্গে গোপন সমঝোতা করলে ন্যাক্কারজনকভাবে লেভেল প্লেইং ফিল্ড ভঙ্গ হতে পারে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি অভিযোগ করেছেন যে গোপন সমঝোতা করে সরকার আরপিওর সর্বশেষ সংশোধনী বাতিল করে কোনো নিবন্ধিত দলের প্রার্থী জোটভুক্ত অন্য দলের প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন বলে আদেশ জারি করতে পারে, এবং সেটার ইঙ্গিত পাওয়া গিয়েছে আসলে, যে গণমাধ্যমে খবর হয়েছে বা প্রধান উপদেষ্টাও কিছুটা হয়তো ইঙ্গিত দিয়েছেন। আগামী জাতীয় নির্বাচনে বড় শক্তি হিসেবে বিএনপি ও জামাতের মধ্যকার সৃষ্ট বিরোধ সামাল দিতে সরকারের তরফ থেকে পর্দার আড়ালে সমঝোতার উদ্যোগ নেওয়া হয়েছে, এমনটা শোনা যায়। শুধু গোপন সমঝোতা কি আসলে বিএনপির সাথেই করে, জামাতও থাকে না সাথে যখন সরকারের সাথে গোপন আলাপগুলো হয়? দেখুন, আমরা অনেক জায়গায় বলে আসছি যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যখন লন্ডন গিয়েছেন, তিনি বাংলাদেশের সব দলের সাথে বৈঠক করে একটা মতামত, ইলেকশনের ব্যাপারে মতামত দিয়েছেন। তিনি লন্ডন যাওয়ার পর আবার তার এককভাবে একটা দলের তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে পাশে রেখে তিনি সেখানে ঘোষণা দিয়েছেন। আমাদের কাছে মনে হচ্ছে বাংলাদেশের বিচার সংস্কার প্রক্রিয়া সব কিছু কিন্তু আন্ডারস্ট্যান্ডিং হয়েছে লন্ডন বৈঠকে, এটা জনগণ মনে করে। এবং প্রধান উপদেষ্টা তার যে সংস্কারের কমিটমেন্ট ছিল, আমরা খেয়াল করলাম যে ওই বৈঠকের পর থেকে কিন্তু নমনীয় হয়ে গেছেন এবং বিএনপি যা ইচ্ছা পোষণ করে সেখানে সরকার কিছুটা কি
নমনীয় হচ্ছেন। তার সর্বশেষ প্রমাণ হচ্ছে আরপিও সংশোধনটা। আমরা বলেছি যে সকল দল নিবন্ধিত, তারা রাজনৈতিক তার কাজ থাকার প্রয়োজন। আপনি নিবন্ধন নিয়েছেন, দলীয় প্রতীক ইলেকশন করবেন, কিন্তু সে জায়গাতে আইন উপদেষ্টার সাথে বিএনপির নেতারা দেখা করেছেন এবং একক সিদ্ধান্তে আবার আরপিও সংশোধন হয়েছে। এটা বুঝেই যাচ্ছে আসলে এই সরকার মনে হচ্ছে তারা একটা কোনোরকম দায়সারা গোছে ইলেকশন দিয়ে বিএনপিকে ক্ষমতা হস্তান্তর করে তারা পারবার চেষ্টা করছেন, কারণ বিএনপি বড় দল মনে করছেন এবং তারা মনে করেন যে তাদেরকে বিএনপি ব্যাকআপ দিবে। কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে বাংলাদেশের এখন জুলাই সনদের আইনি ভিত্তি সবাই চাচ্ছে, কে না চাচ্ছে। আমাদের সাইদ আব্দুল্লাহ বলেছেন, আপনি অনাপত্তি নিয়ে কথা বলছেন, এই কথাটা কেন বলেন না যে আপত্তি দেওয়ার বিএনপি যুক্তিটা কি? মানে বিএনপি কি যেই আপনার প্রাতিষ্ঠানিক কাঠামোগুলোকে দলীয়করণ করে আওয়ামী লীগ 15 বছরে দুর্নীতি করেছে, বৈষম্য করেছে, ফ্যাসিবাদ কায়েম করেছে, সেই জায়গাগুলো যদি সংস্কারে বিএনপি আপত্তি দেয়, সে জায়গায় আপনারা কেন কথা বলেন না? কেন বিএনপি দুদকের ব্যাপারে তারা আপত্তি কেন দিবে? তারা কি দুর্নীতি লাইসেন্স চাচ্ছে? যেই কোটার বিরুদ্ধে আন্দোলন হয়েছে, পিএসসিকে যাতে করে দলীয় প্রভাবমুক্ত করা যায়, সেখানে নোট অফ ডিসেন্ট, তার মানে বিএনপি কী চাচ্ছে? তারা তারা দলীয়করণ করবে। বিচারপতি নিয়োগ নিয়ে অনেক সমস্যা আছে, তারা সেখানে আপত্তি দিয়েছে। মানে যেই জায়গাগুলোতে মৌলিক সংস্কার করা প্রয়োজন সেই জায়গাতে বিএনপির সংস্কার চাচ্ছে না, তারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন। এই জায়গায় আপনি কথা বলুন এবং বিএনপিকে ম্যানেজ করুন যে আপনি কেন রাষ্ট্রের সংস্কারের চেয়ে আপনি আপনার দলকে কেন প্রাধান্য দিচ্ছেন। আপনি এটা চাচ্ছেন দেশে আবার বিচারপতি নিয়োগে অনিয়ম হোক, দেশে আবার আরেকজন শেখ হাসিনা তৈরি হোক, যে দলীয় প্রধান যিনি হবেন তিনি প্রাইম মিনিস্টার হবেন, তার তোষামোদী হোক। কেন বিএনপি বলছে না আপার হাউস? কেন বিএনপি আপার হাউসে আবার একই সিস্টেম চাচ্ছেন? আমরা বলছি আপার হাউসটা হওয়া প্রয়োজন হচ্ছে আপনার জনগণ নিম্ন আপনার সংসদের ভোটের ভিত্তিতে। ওনারা চাচ্ছেন আগের মতো মহিলা আসনে, তার মানে হচ্ছে ওনারা এককভাবে আবার ক্ষমতায় এসে আবার এককভাবে দেশ পরিচালনা, যাতে করে অন্য কারো কোনো ব্যালেন্স সেখানে থাকে না। আমরা মনে করি এই 24-এর গণঅভ্যুত্থানের পরে যে ক্ষমতার ভারসাম্য যে পলিটিক্স আমরা চাচ্ছি, বিএনপি তার সাথে একমত নন। তারা আবার ক্ষমতা এসে সন্ত্রাস করবেন, কেন্দ্র দখল করবেন, ভোট কেন্দ্র দখল করবেন, তাদের পেশি শক্তি, তাদের টাকা আছে, নির্বাচনকে ম্যানিপুলেট করে আবার ক্ষমতা এসে একই কায়দায় তারা দেশ শাসনের চিন্তা করেছেন বলেই রাষ্ট্রের যেগুলো মৌলিক সংস্কার হওয়া প্রয়োজন সেই জায়গাতে নোট অফ ডিসেন্ট দিয়ে তারা আজকে গণভোটকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। আমরা মনে করি গণভোটটা দেশের মানুষের একটা অভিপ্রায় আছে এবং এই সরকারের দায়বদ্ধতা আছে, শুধুমাত্র বললে হবে না। দেশের মানুষের যে কি অভিপ্রায় সেটা আসলে অ্যাডভোকেট আতিকুর রহমান রাজনীতিবিদরা বোঝে কিনা সেটা নিয়েও যথেষ্ট সন্দেহ আছে। শরীফ ওসমান হাদী, গতকাল রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস কয়েকজন উপদেষ্টার সঙ্গে অনানুষ্ঠানিক একটা বৈঠকে বসেন এবং সেই বৈঠকের বিভিন্ন সূত্র থেকে যেটা জানা যায় যে জুলাই জাতীয় সনদ বা সংস্কার প্রস্তাব বাস্তবায়নের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেবে সরকার, আর যে সিদ্ধান্ত নেওয়া হবে এবার সে বিষয়ে সরকার অনড় থাকবে এবং আরপিওরও সম্ভবত খসড়ায় আবার একটা পরিবর্তন আসতে পারে বলে সিদ্ধান্ত হয়েছে। এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু খুব ইন্টারেস্টিং একটা কথা বলেছেন। তিনি বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার তার কোনো প্রিন্সিপাল পজিশন নেই, বিএনপির চাপে উনি কতক্ষণ ছোটেন ডানে, জামায়াতের চাপে তিনি কিছুক্ষণ বায়ে ছোটেন, এনসিপির চাপে উনি মাঝে মাঝে উপরের দিকে ওঠার চেষ্টা করেন, সরকারকে উদ্দেশ্য করে ডেফিনেটলি বলেছেন। তো কয়েকটা দলের এই যে মন যুগে চলার চিন্তা নীতি, 3 দলের চাপে আসলে সরকার কতটা স্থির থাকতে পারছে? বলছে যে স্থির থাকবে, কিছু ডিসিশন এবার নেবে, আপনার কি মনে হয় শেষ পর্যন্ত স্থির থাকতে পারবে? আমরা যেটা বুঝবার চেষ্টা করছি যে জুলাই সনদের এইবারই শেষ ইস্যুতে যে মানে গভর্নমেন্ট টুক দ্য আপার হ্যান্ড, মানে বিএনপি বা অন্যান্য পলিটিক্যাল পার্টির উপরে তারা একটা আপার হ্যান্ড নেওয়ার চেষ্টা করেছে। এটা আগেও যদি এক সময় চেষ্টা করে না তা না, কিন্তু এটাকে স্থিতিশীল রাখতে পারে নাই। কারণ হচ্ছে, এবং এটুকুন বলতে দ্বিধা নাই, আমি আপনাকে বলি যে যখন ইন্টারিম গভর্নমেন্ট বলছেন, এই ওনারা গভর্নমেন্ট চালান মানে আসলে ওনারা শুধু ঢাকার গভর্নমেন্ট চালান, ওনারা সচিবালয় চালান, লোকাল মানে এই সচিবালয় থেকে যে প্রত্যেকটা জেলা, আমি আপনাকে খুব ভালো করে বলতে পারি জেলা উপজেলা এই সরকারের নিয়ন্ত্রণে 80%। ম্যাক্সিমাম ক্ষেত্রে যেখানে বিএনপি পাওয়ারফুল সেখানে বিএনপি যেভাবে চাচ্ছে ওখানকার ডিসিএসপি সেভাবে চালাচ্ছে, আর যেখানে জামাত পাওয়ারফুল সেখানে জামাত কিছু স্টেক পাচ্ছে। মিলেমিশে চালাচ্ছে, এমনি ঝগড়াঝাটি যাই করুক মিলেঝিলে চালাচ্ছে, এইটা হলো ব্যাপার। তো ওনারা যেটা গভর্নমেন্টটা চালাচ্ছেন এটা সর্বোচ্চ ঢাকার গভর্নমেন্ট, আর ছোট করে বললে ওই যে সচিবালয়ের আশপাশের গভর্নমেন্টটা চালাচ্ছেন, এর বাইরে ওনাদের আসলে তেমন ইটা নাই। কারণ যে ডিসি আছেন উনি জানেন যে এই সরকার আছে 3 মাস বা 6 মাস, তো ডিসি থেকে উনি যদি সচিবালয়ে আরেকটু প্রমোশন নিয়ে আসতে চান, শেষ বয়সে একটু সিনিয়র সচিব হয়ে একটা বড় বাংলা নিয়ে বিদায় নিতে চান, তাহলে উনি জানেন যে ক্ষমতা কে আসবে। আইদার উনি
বিএনপির লবির সাথে যোগাযোগ রক্ষা করেন অথবা জামাতের লবির সাথে যোগাযোগ রক্ষা করবার চেষ্টা করবেন যাতে উনি পরবর্তী 5 বছর ভালো থাকেন। এই জন্য এখন এই সরকার অনেক কিছু বললেও না গায়ে মাখান না, এটা অরহ ঘটছে। আমি বরং একটা জায়গায় আপনি যেটা প্রশ্ন করছিলেন যে জনগণের পালসকে রাজনীতিবিদরা বোঝে কিনা, দেখেন আপনি এই প্রোগ্রামটা শুরু করার আগে অলওয়েজ আপনাদের একটা মোটো আছে, আপনি বলেন যে রাজনীতির জনগণ নাকি জনগণের রাজনীতি। মজার ব্যাপার হলো এখন যে পলিটিক্যাল পজিশন নিচ্ছে তার কি বলছে যে এটা তো জনগণের অভিপ্রায়। তো এখন একটা কথা ধরেন, এটা আমি জাস্ট কুতর্ক করার জন্য না, বাংলাদেশে বিএনপি তো বড় দল এখন সব থেকে, এবং আগেও সব থেকে বড় পলিটিক্যাল পার্টি। তো বিএনপি নিজে যখন সরকার গঠন করেছে তখনও কি কোনো সময় বিএনপি 40%-এর উপরে ভোট পেয়েছে কিনা? না, পায় নাই। এর মানে আপনি খেয়াল করেন যে আমি 40%, এটা তো হচ্ছে আমাদের যে এখানকার পলিটিক্যাল সিস্টেম, এটা তো একটা গলদি, যে তাও কিন্তু 50+1 না আমাদের এখানে সিস্টেম। এর মানে আমি যতজন ভোট দিয়েছে তার মধ্যে বেশি, সেটা যদি 25% হয় তাহলেও হয়। তো আমরা কি এই সিস্টেমটা আবার আনতে পারতাম না? অনেক দেশেই তো আছে যে আপনি যেখান থেকে এমপি হন কাস্টিং ভোটের মিনিমাম 51% না পারলে আবার দ্বিতীয়বার ভোট হবে। তাহলেও কি আপনি বলতে পারতেন যে ন্যূনতম আমার জনগণের 51% মানে বেশি আমাকে চাচ্ছে, তো আমি এমপি হলাম 30% ভোটে, আমি সরকার গঠন করলাম টোটাল ভোটে 35%-এ। এর মানে প্রায় দ্বিগুণ জনসংখ্যা যে আমার সাথে নাই, এটা তো আমরা অ্যাড্রেস করি না। আমরা বলি আমরা বেশি পেয়েছি, কিন্তু কত পাই নাই সেটা কিন্তু অ্যাড্রেস করি নাই। এটা এখন বিএনপির সামনে আছে বলে বলছে বিএনপিকে। আওয়ামী লীগ যখন করেছে, জামাত যদি একদিন ওরকম বড় পার্টি হয় জামাতের ক্ষেত্রে এটা হবে। আমি বরং আপনাকে একটা কথা একটু বলি, যেহেতু সাইদ আব্দুল্লাহ বিএনপির ভাই যিনি আছেন, ওর যে বিএনপির কিছু ভুল পজিশনের কারণে এবার বিএনপি খুব বাজেভাবে পড়তে হয়েছে। সর্বশেষ উদাহরণ দেই, এই যে গণভোট আসার পরেই বিএনপির অ্যাক্টিভিস্টরা দেখবেন, আমি জানি না এটা সেন্ট্রালি ওনাদেরকে অর্ডার করা হয়েছে নাকি অতি উৎসে না ক্যাম্পেইন। আপনি জানেন জুলাইয়ের পরে মানে আবার জামাত আর এনসিপি হ্যাঁ ক্যাম্পেইন এখন করেছে। হ্যাঁ ক্যাম্পেইনের এগেইনস্টে বিএনপি যখন না ক্যাম্পেইন করছে তখন পোট্রে করা যাচ্ছে কি যে এই জুলাই সনদে রাষ্ট্র গড়বার যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে বিএনপি এটার বিপরীত অবস্থান নিয়েছে। আতিক ভাই যখন বলছেন বিএনপি দুদকের বিরুদ্ধে, দুদকের সংস্কার চায় না, পিএসসির সংস্কার চায় না, এমনকি অন্য ব্যাপারে সংস্কার চায় না, মজার ব্যাপার হলো বিএনপির কাউরে আমি ভালো করে এটা ডিবাং করতে দেখি নাই। এখানে পজিশনটা কি? পজিশন হলো পিএসসির গঠনের প্রক্রিয়া। একটা প্রস্তাব এসেছে যে সরকারি দল থেকে 2 জন, বিরোধী দল থেকে 2 জন। বিএনপি এখানে বলেছে যে না, সরকারি দল থেকে আরেকটু বেশি থাকা দরকার। দুদক ফরমেশনে বলেছে সরকার থেকে 2 জন, বিরোধী দল থেকে 2 জন, মাঝখানে 2 জন। হয়তো বিএনপি এখানে বলেছে সরকার থেকে 2 জন না 3 জন, নইলে এখানে সরকার যিনি গঠন করবে দুর্বল সরকার হবে। এখন বিএনপির মুশকিল হলো এই যে সে বলছে 2 জনের জায়গায় 3 জন চায় সরকার থেকে, এটাকে পোট্রে করা গেছে বাংলাদেশে বিএনপি দুদকের সংস্কারই চায় না, বিএনপি পিএসসি সংস্কারই চায় না। এখন এইটা সর্বশেষ প্রমাণটা কি হয়েছে, যখন জুলাই সনদের সরকার আপার হ্যান্ড নিয়েছে, বিএনপির উচিত ছিল সে সবচেয়ে বড় দল এবং তার সাথে তরুণদের ওই কানেকশনটা এখন পর্যন্ত কম, সুতরাং সে রেসপন্স করবে 2 দিন পর 3 দিন পর, সে সাথে সাথে এইটা না এইটা না এইটা না, এবং পুরো দুনিয়াব্যাপী এস্টাবলিশড হলো বিএনপি কোনো সংস্কার চায় না। এবং দেখেন বিএনপি কিন্তু সেই না ক্যাম্পেইন থেকে সরে এসেছে। তো আপনি যদি না ক্যাম্পেইন থেকে সরে আসলেন, আপনার প্রথমে না জলটা খোলা করার কি দরকার ছিল না। জি, রাজনীতিতে বিরতি বলে কিছু নেই, একটু পরে ফিরছি। তবে ফিরবার পর যেমন হাদি বলছিলেন ঢাকার সরকার চালায় ইন্টারিম, আর ঢাকার বাইরে বিএনপি জামাত মোটামুটি ভাগ বাটোয়ারা করে ঝগড়াঝাটি করে বা মিলেমিশে আসলে সরকার চালায়। সেই কথা শুনে ঝিনাইদহ জামাতের কার্যালয়ে যে সরকারি অনুদানে সার ও বীজ মিলেছে সেটা নিয়ে একটা প্রশ্ন করব। অ্যাডভোকেট আতিকুর রহমান, ঝিনাইদহ জামায়াতের কার্যালয়ে মিলল সরকারি অনুদানে সার ও বীজ, এমন একটি খবর প্রচারিত হয়েছে গণমাধ্যমে। এরপর জামাতে ইসলামী থেকে এর প্রতিবাদ জানিয়ে বিবৃতি দেওয়া হয়েছে। বিবৃতিতে আপনারা বলেছেন সার বীজগুলো উপজেলা থেকে 30 জন প্রকৃত কৃষককে দেওয়া হয়েছে। বীজগুলো তারা বাসায় নিয়ে গেছে এবং রাত হয়ে যাওয়ার কারণে সারগুলো ইউনিয়ন অফিসে রেখে যায়, পরের দিন নিয়ে যাওয়ার কথা ছিল। তবে শুক্রবার রাতে স্থানীয় বিএনপির কিছু কুচক্রী নেতার যোগসাজশে মধ্যরাতে কিছু স্থানীয় সাংবাদিক ও বিএনপি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জামায়াত কর্মীদের অসততা প্রমাণের জন্য মব সৃষ্টি করে সার উদ্ধারের নাটক তৈরি করা হয়েছে। কিন্তু ঝিনাইদহ সদর উপজেলার কৃষি কর্মকর্তা জানান কৃষকের জন্য বরাদ্দ করা সার বা বীজ রাজনৈতিক কার্যালয়ে মজুদ রাখার কোনো নিয়ম নেই। কৃষকেরা গত বুধবার উপজেলা পরিষদ থেকে প্রণোদনা সার ও বীজ গ্রহণ করেছেন। তাহলে আসল ঘটনা আসলে কি? দেখুন, আমাদের বিবৃতি তা প্রমাণ করে সাধারণত বাংলাদেশ উপজেলা পরিষদ যে রিলিফগুলো তারা দিয়ে থাকেন, সার দিয়ে এগুলো তারা রাজনৈতিক দলের মাধ্যমে বিতরণ করে থাকেন। বাংলাদেশের বেশিরভাগ জায়গাতে এগুলো সুবিধাভোগী হচ্ছে বিএনপি। জামাত ইসলামী খুব কম জায়গায় কিন্তু তারা এগুলো নেওয়ার চেষ্টা করে। যেহেতু ঝিনাইদহতে আমাদের সংগঠনটা খুব ভালো সংগঠন, এই জন্য ঝিনাইদহ হয়তো তারা কিছু অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন। এগুলো তালিকা হয়েছে এবং তালিকার আলোকে তারা সেখানে নিয়েছেন। দেখুন, যেটা আসছে বিবৃতিতে মাত্র 7 প্যাকেট সরিষা মসুরি বীজ আর 4 বস্তা মাত্র সার, এটি তো অনেকের জন্য ছিল। তার মধ্যে হয়তো কিছু শ্রমিক তারা নিতে পারেন না, রাত হয়ে গেছে, অনেক দূরে এলাকা হওয়ার কারণে। আমার কাছে বিবৃতি স্পষ্ট হয়েছে যে জামাত এটি হয়তো তারা এনেছেন দলগতভাবে, এবং রাত হওয়ার কারণে সেখানে কৃষকরা জামাত অফিসে রেখে গেছেন নিরাপত্তার কারণে। কারণ তারা জানেন জামাত অফিসে কখনো কারো সম্পদের আমানত খেয়ানত হয় না। এটি বিএমপি অফিসে হতে পারে, জানলো 30 জনের নামে 20 জনকে দিয়ে বাকি 10 জনকে হয়তো তারা নিজেরা লুকিয়ে ফেললো।
কৃষকরা মনে করে না আমি নিতে পারি না, আমি আগামীকাল নিব। এবং জামাতের অফিসে কখনো এই ধরনের বরাদ্দের জিনিস কখনো জামাত আমানতের খেয়ানত জি, তার করা মানে বলেই সব তার মানে কৃষকরা দেখেন এই কাজটি করেছে। আপনার কথাও যেটা বুঝলাম যে জেলা প্রশাসন, কৃষি বিভাগ, তৃণমূল পর্যায়ে কৃষকদের মধ্যে সরকারি প্রণোদনা সার ও বীজ বিতরণের জন্য স্থানীয়ভাবে বিএনপি ও জামায়াতের কাছ থেকে তালিকা নিয়েছিল এবং সেই তালিকা অনুযায়ী আসলে বরাদ্দ অনেক যাচ্ছিল। জায়গায়- মানে এগুলো অনেক হাদি জায়গাতে যেরকমটা হয়। বলেছেন, এগুলো- হাদি যেটা এগুলো বলেছেন, অনেক জায়গাতে জি হয়। জি, হাদি যেটা বলেছেন যে দেশ ঢাকা আসলে ইন্টারিম কন্ট্রোল করছে, ঢাকার বাইরে কন্ট্রোল করছে বিএনপি, কোথাও জামাত, আর কোথাও যেখানে ঠিকমতো ভাগাভাগি হচ্ছে না সেখানে অফিসে গিয়ে আসলে সার এখানে বীজ। হয়তো এমন হয় যে 70 জন এটা বিএনপি পেয়েছে, জামাত 30 জনে পেয়েছে, এরকমই বাকি কিন্তু সব জি, জায়গাতে তার মানে হচ্ছে। ভাগ বাটোয়ারা হচ্ছে। হয়, মানে উপজেলা ক্ষমতায় পরিষদ- গেলে আপনারা আর কি উপজেলা ভাগ পরিষদ- বাটোয়ারা করবেন না, সেটা সেই ক্ষমতায় ভাগ গেলে তো নিশ্চয়ই দলের সেই জন্য না, প্রশ্ন সেই থাকবে। ভাগ কৃষকের জন্য নেওয়া জি হয়েছে। জি ডক্টর পাভেল, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ অভিযোগ করেছেন ভোলা সদরে তার দল বিজেপির কার্যালয়ে বিএনপির একটি গ্রুপ হামলা চালায়, তার নেতাকর্মীদের মারধর করে, পার্টি অফিস ভাঙচুর করেন। আন্দালিব রহমান পার্থ আপনাদের দলের সাথে জোটবদ্ধ হয়ে নির্বাচন করবেন এবং আপনাদের হাইকমান্ড থেকে সিগন্যাল পেয়েই মাঠে তিনি নেমেছেন। এর আগে ব্রাহ্মণবাড়িয়ায়ও আপনাদের আরেক মিত্র জুনায়েদ সাকির বিরুদ্ধে আপনাদের দলের লোকজনই ঝাড়ু মিছিল করে। মিস্টার পার্থ বলেছেন এভাবে চলতে থাকলে জাতীয়তাবাদী শক্তির সম্মান দেশব্যাপী সাংঘাতিকভাবে ক্ষুণ্ণ হবে এবং সমগ্র দেশব্যাপী ভোটে এর প্রভাব পড়বে। নিজেদের দল সামলাতে পারে না বিএনপি, দেশ সামলাবে কি করে? এটা আপনি খণ্ডিত অর্থে এটা বলতেই পারেন যে এটা বলার জন্য, কিন্তু একটা বিষয় হলো কি, একটা বৃহত্তর একটা রাজনৈতিক দলে বাংলাদেশে যে রাজনৈতিক চর্চাটি রয়েছে এখানে সুনির্দিষ্টভাবে বিএনপি কিন্তু তার মনোনয়ন ঘোষণা করেন নাই। তো নিশ্চয়ই সেখান থেকে আমরা স্পেকুলেশন করতেই পারেন, আপনি ধারণা করতে পারেন যে কাউকে সংকেত দেওয়া হয়েছে কি হয়নি। আমার জানা মতে কাউকে সংকেত দেওয়ার প্রশ্ন নেই, কারণ এটা আনুষ্ঠানিকতা আপনার নিশ্চয়ই ওই চিঠিটার কথা মনে আছে, 5ই আগস্টের পর তারেক রহমান বা বিএনপি থেকে একটা চিঠি দেওয়া হয়েছিল। আমি যতদূর জানি জুনায়েদ সাকির এলাকায় সেই চিঠি গিয়েছিল যে তাকে যেন ডিস্টার্ব না করে আপনাদের নেতাকর্মীরা। আপনি জুনায়েদ সাকির কথা বলছেন? জি, জুনায়েদ সাকির এলাকায় এরকম একটা চিঠি গিয়েছিল বিএনপির তরফ থেকে। এরকম জুনায়েদ সাকির না, আরো কয়েকজনের কাছে। এটা তো একটা রাজনীতির সংস্কৃতিতে আপনি কিন্তু এটাকে ইতিবাচক হিসেবে যদি দেখেন তাহলে বোধহয় বেশি ভালো হবে। বাংলাদেশের রাজনীতি তো এরকম করে কেউ করে না। তাদেরকে বলা হয়েছে যে তারা যদি তার রাজনৈতিক কর্মকাণ্ড করার জন্য সহায়তা করার কথা বলা হয়েছে, অন্য কোনো অর্থে নয়। আমার মনে হয় এখান থেকে আমরা পজিটিভ দেখার চেষ্টা করি, গ্লাসের অর্ধেকটা ভর্তি এটাই দেখি, সেটা করলে বোধহয় বেশি ভালো হবে। আর আমি জানি না এখানে ঠিক আপনার কিছু কিছু প্রাসঙ্গিকতার মধ্যে যেগুলো কথা আছে সেগুলো উত্তর দেওয়ার বা সেখানে রিয়াক্ট করার বিধান আপনার আছে কিনা আমি করতে চাই না আসলে। আমি কিন্তু আমার কথা বলবার সময় কিন্তু আমার রাজনৈতিক দলের পক্ষে যে কথাগুলো আছে বা আমি যেগুলো দিয়ে আমি জনগণের কাছে যেতে পারি সেটাতে বলতে চাই। অন্যের ঠিক ছিদ্রান্বেষণ করা ঠিক আমাদের রাজনীতির লক্ষ্য নয়, সেটা আমি করতেও চাই না। এটা যারা করছেন তারা তাদের ধারণা থেকে করতে পারেন। উত্তর অনেকগুলো দেওয়া যায়, আমি খণ্ডিত হয়ে দু একটা কথা বলি, আমি প্রামাণিক কথা বলবো, এর পাল্টা কোনো কথা বলে এটাকে লম্বা করতে চাই না। এই প্রতীক নিয়ে যে কথাটি হয়েছে সেটা যারা এই প্রতীক নিয়ে আজকে কথা বলছেন তারা কিন্তু ধানের শীষ নিয়ে নির্বাচন করেছেন এবং সেখানে কিন্তু তাদের পরিচয় কিন্তু ঠিক সঠিকভাবে লিপিবদ্ধ না করে কিন্তু নির্বাচন কমিশনে সে